আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি গ্লোবাল ভিউজে। আপনাদের সঙ্গে আছি আমি সুরভি দিবা। আজ জানাবো আন্তর্জাতিক গণমাধ্যমে আলোচিত সংবাদ ও বিশ্লেষণ। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের উপস্থিতিতে আয়োজিত হোয়াইট হাউস করেসপন্ডেন্টস ডিনার অনুষ্ঠানে ভয়াবহ গুলিবর্ষণের ঘটনা ঘটেছে। শনিবার রাতে ওয়াশিংটন হিলটন হোটেলের এই অনুষ্ঠানে বন্দুকধারী হামলা চালালে সিক্রেট সার্ভিস তাৎক্ষণিকভাবে প্রেসিডেন্ট ট্রাম্প এবং পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও সহ শীর্ষ কর্মকর্তাদের অনুষ্ঠানস্থল থেকে সরিয়ে নেয়। হামলার পর ট্রাম্প বলেছেন, এই হামলা তাকে ইরান যুদ্ধে জয়ী হওয়া থেকে বিচ্যুত করতে পারবে না। ঘটনার পর হোয়াইট হাউসে আয়োজিত এক জরুরি সংবাদ ব্রিফিংয়ে ট্রাম্প বলেন, ইরান যুদ্ধে জয়ী হওয়া থেকে কোনো কিছুই আমাকে আটকাতে পারবে না। আমি জানি না এই হামলার সঙ্গে ইরান যুদ্ধের কোনো সম্পর্ক আছে কিনা। অবশ্যই এর আগে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প কিছুটা সংশয় প্রকাশ করে বলেছিলেন, হামলার পেছনে ইরান যুদ্ধের সংশ্লিষ্টতা আছে কিনা তা বলা মুশকিল। সিএনএনের প্রতিবেদন অনুযায়ী ডিনার চলাকালীন হোটেলের লবি এলাকায় হঠাৎ 5 থেকে 8 রাউন্ড গুলির শব্দ শোনা যায়। এতে উপস্থিত অতিথিদের মধ্যে চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং দ্রুত হলরুম খালি করা হয়। ফক্স নিউজ জানিয়েছে, কোল টমাস অ্যালেন নামে এক সশস্ত্র ব্যক্তি নিরাপত্তা বেষ্টনী পেরিয়ে ভেতরে ঢোকার চেষ্টা করলে সিক্রেট সার্ভিস এজেন্টরা তাকে লক্ষ্য করে গুলি চালান। পরে তাকে হেফাজতে নেওয়া হয়। ঘটনায় আটক এলেন সম্পর্কে বেরিয়ে আসছে চাঞ্চল্যকর তথ্য। 31 বছর বয়সী যুবক কোনো সাধারণ অপরাধী নন, বরং দক্ষিণ ক্যালিফোর্নিয়ার একজন উচ্চ শিক্ষিত খণ্ডকালীন শিক্ষক এবং উদীয়মান ভিডিও গেম ডেভেলপার। আইন প্রয়োগকারী সংস্থাগুলো এখন খতিয়ে দেখছে কিভাবে একজন কৃতী শিক্ষার্থী ও সমাজসেবামূলক উদ্ভাবনের কারিগর এমন পথে পা বাড়ালেন। ইসরায়েলের সঙ্গে মাত্রাতিরিক্ত সম্পর্ক এবং ইরান যুদ্ধই কি তাকে ট্রাম্পের বিরুদ্ধে খেপিয়ে তুলেছে? বিচার বিভাগ এবং স্থানীয় কর্মকর্তাদের তথ্যমতে হামলাকারীর কাছে একটি রাইফেল, একটি হ্যান্ডগান এবং বেশ কিছু ধারালো অস্ত্র পাওয়া গেছে। সোমবার তাকে ফেডারেল আদালতে হাজির করা হবে। তদন্তকারীদের ধারণা, ওই ব্যক্তি ওই হোটেলে অতিথি হিসেবে অবস্থান করছিলেন। ঘটনার পর ডোনাল্ড ট্রাম্প হামলাকারীকে ক্যালিফোর্নিয়ার এক অসুস্থ ব্যক্তি হিসেবে বর্ণনা করেছেন। ট্রাম্প বলেন, আমার বিশ্বাস আমি এই হামলার লক্ষ্যবস্তু ছিলাম। মধ্যপ্রাচ্যে মার্কিন সামরিক উপস্থিতির ভবিষ্যৎ নিয়ে কঠোর হুঁশিয়ারি দিয়েছে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি। বাহিনীটি জানিয়েছে, এই অঞ্চলে মার্কিন বাহিনীর টিকে থাকার আর কোনো পথ অবশিষ্ট নেই এবং তাদের সামনে এখন একমাত্র বিকল্প হল দ্রুত ও নিঃশর্ত প্রত্যাহার। শনিবার এক বিবৃতিতে আইআরজিসি এবং খাতাম আল আম্বিয়া সেন্ট্রাল হেডকোয়ার্টার্স ওয়াশিংটন ও ইসরায়েলের বিরুদ্ধে তাদের সামরিক রণকৌশল ও অবস্থান স্পষ্ট করেছে। আইআরজিসি তাদের বিবৃতিতে উল্লেখ করেছে, এই অঞ্চলে মার্কিন ঘাঁটিগুলো এখন ধ্বংসস্তূপ, যা আর পুনর্গঠন বা সক্রিয় করা সম্ভব নয়। ওয়াশিংটনকে বাস্তবতাকে মেনে নেওয়ার আহ্বান জানিয়ে বিবৃতিতে বলা হয়, আপনাদের জন্য এটাই ভালো যে বাস্তবতাকে গ্রহণ করুন এবং নেতানিয়াহুর হাতের পুতুলে পরিণত হবেন না। হরমুজ প্রণালী নিয়ে ইরানের অবস্থান পুনর্ব্যক্ত করে আইআরজিসি জানায়, এই প্রণালীর ওপর পূর্ণ নিয়ন্ত্রণ বজায় রাখা এবং এর মাধ্যমে প্রতিরোধ গড়ে তোলা ইরানের চূড়ান্ত কৌশল। বিবৃতিতে বলা হয়, আমেরিকান জায়নবাদী শত্রু এবং তাদের সহযোগী জাহাজ ছাড়া বিশ্বের অন্যান্য দেশের জন্য এই নৌপথ উন্মুক্ত থাকবে। আঞ্চলিক জলসীমায় মার্কিন বাহিনীর অব্যাহত জলদস্যুতা, অবরোধ এবং দস্যুবৃত্তির বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করেছে ইরানের কেন্দ্রীয় সামরিক কমান্ড। ইরান জানিয়েছে, এই ধরনের উস্কানিমূলক কর্মকাণ্ড চলতে থাকলে দেশটির সশস্ত্র বাহিনী অত্যন্ত জোরালো জবাব দেবে। শনিবার ইরানের খাতাম আল আম্বিয়া সেন্ট্রাল হেডকোয়ার্টার্স থেকে দেয়া এক বিবৃতিতে এই সতর্কবার্তা জানানো হয়। বিবৃতিতে বলা হয়, মার্কিন সামরিক বাহিনী যদি তাদের অবরোধ এবং সামুদ্রিক দস্যুবৃত্তি অব্যাহত রাখে, তবে তারা নিশ্চিতভাবেই ইরানের শক্তিশালী সশস্ত্র বাহিনীর পাল্টা আঘাতের সম্মুখীন হবে। সদর দপ্তর জোর দিয়ে বলেছে, ইরানের সামরিক বাহিনী বর্তমানে আগের চেয়ে অনেক বেশি শক্তিশালী এবং প্রস্তুত। দেশের সার্বভৌমত্ব, আঞ্চলিক অখণ্ডতা এবং জাতীয় স্বার্থ রক্ষায় তারা কোনো আপোস করবে না। ওয়াশিংটনকে স্মরণ করিয়ে দিয়ে বিবৃতিতে বলা হয়েছে, গত 28 ফেব্রুয়ারি শুরু হওয়া মার্কিন ইসরায়েলি আগ্রাসনের সময় মার্কিন বাহিনী এরই মধ্যে ইরানের আক্রমণাত্মক ক্ষমতার স্বাদ পেয়েছে। বিবৃতিতে আরও বলা হয়, ইরান আঞ্চলিক শত্রু শক্তির প্রতিটি পদক্ষেপ নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে। কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালীর উপর ইরানের পূর্ণ নিয়ন্ত্রণ রয়েছে জানিয়ে এতে বলা হয়, নতুন করে কোনো আইন লঙ্ঘন করা হলে আমেরিকান জায়নিস্ট আগ্রাসীদের আগের চেয়েও ভয়াবহ ক্ষতির সম্মুখীন হতে হবে।
ইরানের ওপর অব্যাহত চাপ সৃষ্টি এবং একই সঙ্গে কূটনৈতিক আলোচনার ইচ্ছা প্রকাশ যুক্তরাষ্ট্রের এই দ্বিমুখী আচরণের কঠোর সমালোচনা করেছেন ইরানি প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। তিনি সাফ জানিয়ে দিয়েছেন, অবরোধ ও হুমকির মাধ্যমে চাপিয়ে দেয়া কোনো আলোচনায় অংশ নেবে না ইরান। পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের সঙ্গে এক টেলিফোন আলাপে প্রেসিডেন্ট পেজেশকিয়ান এই মন্তব্য করেন। উল্লেখ্য, দুই দেশের মধ্যে মধ্যস্থতাকারী হিসেবে কাজ করছে পাকিস্তান। প্রেসিডেন্ট পেজেশকিয়ান বলেন, যুক্তরাষ্ট্রের এই স্ববিরোধী অবস্থান ইরানের জনগণ এবং কর্মকর্তাদের মধ্যে ওয়াশিংটনের প্রতি অবিশ্বাসের মাত্রা আরও বাড়িয়ে দিয়েছে। একদিকে নৌ অবরোধের মতো শত্রুতামূলক পদক্ষেপ অব্যাহত রাখা এবং অন্যদিকে রাজনৈতিক সমাধানের দাবি করা সম্পূর্ণ অসঙ্গত। প্রেসিডেন্ট পেজেশকিয়ান পরামর্শ দিয়ে বলেন, আলোচনার পরিবেশ তৈরি করতে হলে ওয়াশিংটনকে আগে অবরোধের মতো বাধাগুলো অপসারণ করতে হবে। তিনি স্পষ্টভাবে বলেন, যতক্ষণ পর্যন্ত যুক্তরাষ্ট্রের শত্রুতামূলক কর্মকাণ্ড এবং চাপ বন্ধ না হচ্ছে, ততক্ষণ সংলাপের পথে অগ্রগতি হওয়া অত্যন্ত কঠিন। তিনি আরও বলেন, হুমকি বা অবরোধের মুখে নতি স্বীকার করে কোনো চাপিয়ে দেওয়া আলোচনায় প্রবেশ করবে না ইরান। ইরানের উপর মার্কিন ইসরায়েলি আগ্রাসন স্থায়ীভাবে বন্ধ করার লক্ষ্যে একটি কার্যকর কর্মপরিকল্পনা প্রস্তাব করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। শনিবার পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে এক ফলপ্রসূ সফর শেষে তিনি এই তথ্য জানান। সফরকালে আরাকচি পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ, সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মনির এবং পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দারের সঙ্গে উচ্চ পর্যায়ের বৈঠক করেন। সফর শেষে এক্সে এক পোস্টে আরাকচি বলেন, ইরানের উপর চাপিয়ে দেওয়া যুদ্ধ স্থায়ীভাবে বন্ধের বিষয়ে একটি কার্যকর ফ্রেমওয়ার্ক নিয়ে আমাদের অবস্থান তুলে ধরেছে। তবে যুক্তরাষ্ট্র কূটনীতির বিষয় সত্যিই আন্তরিক কিনা তা দেখার বিষয়। তিনি আরও জানান, আঞ্চলিক শান্তি প্রতিষ্ঠায় পাকিস্তানের ভ্রাতৃপ্রতিম প্রচেষ্টা এবং মধ্যস্থতাকে ইরান অত্যন্ত গুরুত্ব দেয়। ইসলামাবাদ সফর শেষে তিনি ওমানের রাজধানী মাস্কাটে পৌঁছান এবং তার এই 3 দেশীয় সফরের শেষ গন্তব্য হবে মস্কো। আরাকচি মাস্কাটের উদ্দেশ্যে রওনা হওয়ার পরপরই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এক ঘোষণায় জানান, তিনি তার বিশেষ দূত স্টিভ উইটকফ এবং জ্যারেড কুশনারের পাকিস্তান সফর বাতিল করেছেন। ট্রাম্প তার সোশ্যাল প্ল্যাটফর্মে লেখেন, ভ্রমণে অনেক সময় নষ্ট হয়, অনেক কাজ বাকি। তবে তেহরান আগেই স্পষ্ট করে দিয়েছিল, ইসলামাবাদে মার্কিন প্রতিনিধিদের সঙ্গে ইরানি প্রতিনিধি দলের সাক্ষাতের কোনো পরিকল্পনা নেই। বিশ্বজুড়ে ক্রমবর্ধমান রাজনৈতিক ও অর্থনৈতিক উত্তেজনার প্রেক্ষাপটে যুক্তরাষ্ট্রে বিনিয়োগ করা সম্পদ নিয়ে বিনিয়োগকারীদের সতর্ক করেছেন ইরানের পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাকের গালিবাফ। তিনি বর্তমান পরিস্থিতিকে সময় সংবেদনশীল উল্লেখ করে বিনিয়োগকারীদের সুযোগ থাকতেই বের হয়ে যাওয়ার পরামর্শ দিয়েছেন। শনিবার এক্সে দেয়া এক পোস্টে তিনি এই হুঁশিয়ারি উচ্চারণ করেন। গালিবাফ বলেন, যুক্তরাষ্ট্রের বর্তমান আর্থিক নীতিতে এমন কিছু বিশেষ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে যার উদ্দেশ্য হলো আকস্মিকভাবে বড় ধরনের সম্পদ বিক্রি ঠেকানো। তিনি জানান, এই কড়াকড়ির কারণে অনেক বড় বিনিয়োগকারী তাদের সম্পদ পুরোপুরি বিক্রি করতে পারছেন না, বরং সীমিত আকারে বিক্রি করতে বাধ্য হচ্ছেন। স্পিকারের মতে, পরিস্থিতি আরও খারাপ হলে এই সুযোগটুকু বন্ধ হয়ে যেতে পারে। ইরানি স্পিকারের মতে, যুক্তরাষ্ট্র বর্তমানে তাদের বন্ড বাজার স্থিতিশীল রাখতে চরম সতর্ক অবস্থানে রয়েছে। বিশেষ করে ট্রেজারি বন্ডের সুদের হারে নিয়ন্ত্রণ করতে তারা আপ্রাণ চেষ্টা করছে, কারণ বাজারে হঠাৎ সুদের হার বেড়ে গেলে তা বড় ধরনের আর্থিক অস্থিরতা তৈরি করতে পারে। নিউ ইয়র্ক টাইমসের এক প্রতিবেদনের সূত্র দিয়ে গালিবাফ জানান, ইরানকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্র ইসরায়েল সংঘাতের ফলে ক্ষতিগ্রস্ত মিত্র দেশগুলোকে আর্থিক সহায়তা দিতে কারেন্সি সোয়াপ ব্যবস্থার মতো পদক্ষেপ নিয়ে ভাবছে ওয়াশিংটন। মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট সংযুক্ত আরব আমিরাত সহ ক্ষতিগ্রস্ত দেশগুলোর জন্য এই সুবিধা সম্প্রসারণের পক্ষে মত দিয়েছেন। এদিকে ওয়াল স্ট্রিট জার্নালের এক প্রতিবেদনে বলা হয়েছে, সংযুক্ত আরব আমিরাত ইরানকে ঘিরে চলমান সামরিক অভিযানের ফলে সৃষ্ট অর্থনৈতিক ক্ষতির জন্য সরাসরি প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে দায়ী করেছেন। পারস্য উপসাগরে যুদ্ধ আরও দীর্ঘস্থায়ী বা গভীর হলে নিজেদের অর্থনীতিকে সুরক্ষিত রাখতে যুক্তরাষ্ট্রের কাছে একটি বিশেষ আর্থিক সুরক্ষা ব্যবস্থার দাবি জানিয়েছে আমিরাত। ইসরায়েলি সামরিক বাহিনীর অত্যন্ত সুরক্ষিত এবং বিশেষায়িত গোয়েন্দা ইউনিট মাগলান এর বিরুদ্ধে এক ঐতিহাসিক সাইবার অভিযানের কথা জানিয়েছে প্রতিরোধকামী হ্যাকার গোষ্ঠী হান্দালা। শনিবার এক বিবৃতিতে গ্রুপটি দাবি করেছে, তারা বিশ্বজুড়ে গোপন অভিযানে পারদর্শী এই ইউনিটের 100 জন ঊর্ধ্বতন কর্মকর্তার পরিচয় এবং ব্যক্তিগত তথ্য উন্মুক্ত করে দিয়েছে। ইউনিট 212 বা মাগলান ইসরায়েলি শাসনের অন্যতম একটি এলিট স্পেশাল অপারেশন
অপারেশনাল ইউনিট হিসেবে পরিচিত। এই ইউনিটটি মূলত বিশ্বজুড়ে গোপন অভিযান, গোয়েন্দা তথ্য সংগ্রহ এবং ক্ষেপণাস্ত্র ব্যবস্থা ও সামরিক ঘাঁটির মতো কৌশলগত লক্ষ্যবস্তু ধ্বংসের কাজ করে থাকে। হান্দালা তাদের বিবৃতিতে সতর্ক করে দিয়ে বলেছে, এই মুহূর্ত থেকে তাদের আড়ালে থাকার মতো আর কোনো আড়াল রইল না। তাদের নাম, চেহারা এবং অতীত রেকর্ড এখন আমাদের দখলে। এই প্রকাশ কেবল শুরু মাত্র। এমনকি সবচেয়ে সুরক্ষিত কক্ষগুলো আমাদের নজরদারিতে রয়েছে। হান্দালা গ্রুপ গত কয়েক মাস ধরে ইসরায়েলের উচ্চপদস্থ কর্মকর্তাদের লক্ষ্য করে একটি বড় ধরনের মনস্তাত্ত্বিক ও তথ্যযুদ্ধ চালিয়ে যাচ্ছে। গত 9 এপ্রিল তারা ইসরায়েলি সেনাবাহিনীর সাবেক চিফ অফ স্টাফ হারজি হালেভির ব্যক্তিগত ফোন হ্যাক করে। সেখান থেকে তার ব্যক্তিগত কার্যালয় এবং জর্ডানে একটি অপ্রকাশিত সফরের ছবি ও ভিডিও সহ হাজার হাজার গোপন নথিপত্র সংগ্রহ করা হয়। 20 মার্চ তারা ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদের একজন শীর্ষ কর্মকর্তার ব্যক্তিগত যোগাযোগ মাধ্যমে অনুপ্রবেশ করে প্রায় 1 লাখেরও বেশি সংবেদনশীল নথি প্রকাশ করে। গ্রুপটি জানিয়েছে, তারা মোসাদের বৈদেশিক সম্পর্ক ও সহযোগিতা বিভাগের সাবেক উপপ্রধান ডেবোরা ওপেনহেইমারের ইমেইল অ্যাকাউন্ট হ্যাক করতে সক্ষম হয়েছে। ওপেনহেইমার বর্তমানে ইসরায়েলের অভ্যন্তরীণ নিরাপত্তা ইনস্টিটিউটের আন্তর্জাতিক বিষয়ক প্রধান হিসেবে দায়িত্বে আছেন। বিশেষজ্ঞরা মনে করছেন, একের পর এক এই সাইবার হামলা ইসরায়েলি নিরাপত্তা ব্যবস্থার বড় ধরনের ত্রুটি সামনে নিয়ে এসেছে এবং গুরুত্বপূর্ণ কর্মকর্তাদের ব্যক্তিগত নিরাপত্তা নিয়ে গভীর উদ্বেগ সৃষ্টি করেছে। আজ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন বিডি ফিউজ। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন। সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে। আল্লাহ হাফেজ।